না, দুটাই আলাদা আনন্দ। ওকে, দাঁড়ানো ঠিক আছে? দুজনকে সুন্দর লাগছে। কাকে একটু বেশি ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া যাবে না। দর্শক, আজকে বইয়ের গল্প হবে, তবে বইয়ের থেকে পাহাড়ের গল্প হবে একটু বেশি, কারণ আজ এমন একজন মানুষ আমাদের সাথে আছেন যিনি পাহাড় ভীষণ রকম ভালোবাসেন। তার সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে কে আছে সূচনা? আমাদের সাথে আছে যিনি পেশায় ডাক্তার কিন্তু নেশায় পাহাড়ি। আচ্ছা, আমাদের সাথে আছেন বাবর আলী। আপনারা দেখছেন পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। বাবর ভাই, যেটা আসলে প্রথমে আমরা বলছিলাম সেটা হচ্ছে পাহাড় ভালোবাসা একজন মানুষ আমাদের সাথে আছে। বইয়ের প্রতি ভালোবাসা বেশি না পাহাড়ের প্রতি ভালোবাসা বেশি? এটা মুশকিলের প্রশ্ন হলো, কারণ পাহাড় নিয়ে আমার আগ্রহ তৈরি হয়েছে বই পড়ে। সো এই জন্য আমি বলবো এটা আমার জন্য খানিকটা মুশকিল, সমান সমান রাখতে হবে দুটো। পাহাড়ে চড়তে চড়তে কি বই পড়া হয় কখনো? অবশ্যই, আমি যে কোনো অভিযানে গেলে, সেটা আমি যে কোনো অ্যাডভেঞ্চারে, বই আমার একদম এটা নিত্য সঙ্গী বলবো। আমি ইনফ্যাক্ট বাইরে গেলেও, বাড়িতে থাকলে আমি মানে হার্ড কপি পড়ছি, আর যখন আমি বাড়ির বাইরে আমি বুক পড়ছি। তো পড়া আমার জীবনের একটা অংশ বলবো। তার মানে কি বলতে পারি যে নিঃসঙ্গ শেরপার জীবনে প্রেমিকা হচ্ছে বই? বলা যেতেই পারে। আপনার বইগুলো আমি আসলে নেড়েচেড়ে দেখছিলাম, এবং সেখানে আপনি বলছেন যে ধীর গতির ভ্রমণ। ধীর গতির ভ্রমণের ক্ষেত্রে আমি যদি বলি, আমার যখন পায়ে হাঁটছি কিংবা সাইকেলে চড়ে কোথাও যাচ্ছি, এমন কোনো একটা ছোট্ট জনপদে আমার থামার সুযোগ হচ্ছে, ছোট্ট একটা বাজার গ্রামে, যেটা আমি কোনো দ্রুতগতি যানবাহনে গেলে কখনোই থামতাম না। তো ওই জায়গায় বসে, এবং হয়তো আমার বেশভূষার জন্যই ধরে নিচ্ছে যে এ তো আগন্তুক, এখানের না, খুব আগ্রহ নিয়ে কথা বলতে আসছে। তো এই যে মানুষের সাথে এই যে বলবো ভাবের বিনিময়, সেটা আমাকে খুব টানে। তো এই জন্য হচ্ছে এরকম ধীরগতির ভ্রমণ পার্সোনালি আমাকে খুব টানে। আচ্ছা, বই পড়ে পাহাড়ে চড়া শুরু সেটা তো শুনলাম, কিন্তু বই লেখার সাথে আসলে কবে থেকে যুক্ত হলো? হ্যাঁ, প্রথম বই প্রকাশিত হয়েছে 2022 সালে। সেটা আমি 2019 সালে যে পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করেছিলাম, তো সেটার ভিত্তিতে লেখা। আর এমনিতে আমি পত্রিকায় লিখছি, ভ্রমণ নিয়ে লিখছি আসলে, সেটা 2014 সাল থেকে। এই যে পায়ে পায়ে 64 জেলা, ধীরগতির ভ্রমণ, টঙের দোকানে চা খাওয়া, মানুষের সাথে আসলে পরিচয়, এই মানুষকে যদি আসলে একটু ব্যাখ্যা করতে বলি খুব সংক্ষেপে, অনেক মানুষের সাথে আপনার দেখা হয়েছে, মানুষ আসলে কেমন? এইটা হচ্ছে আমি একটু পেছন থেকে বলি। যখন আমি এটা 64 জেলা হাঁটার প্ল্যান করছিলাম, একটা নিরাপত্তার ইস্যু তো থাকেই, যে আমাকে একটা লম্বা সময় হাইওয়ে ধরে যেতে হবে, বা হয়তো এমন জায়গায় যেতে হবে যেগুলো খানিকটা হলো আইসোলেটেড। কিন্তু পথে নামার পরে দেখলাম যে এই দেশের, আমি বলছিলাম যে ভূপ্রাকৃতিক দৃশ্যাবলী অনেক আছে, কিন্তু এই দেশের মূল সৌন্দর্য হলো মানুষ। এবং আমি লাকি সম্ভবত যে আমি আসলে খুব সুন্দর সব মানুষের দেখা পেয়েছি। যখনই আমার কোনো একটা জেলার নাম মাথায় আসে, তখনই আমার মানে চোখের সামনে 4-5 জন মানুষের চেহারা ভেসে ওঠে। মানে ওই হৃদ্যতাটুকু আসলে তৈরি হয়েছে। যেমন জামালপুর, যদি আমি বলি, জামালপুর মেডিকেল কলেজে ওই সময় নাহিদ পড়তো, তো নাহিদের জন্য আমার কাছে জামালপুর নাহিদপুর হয়ে থাকবে। এরকম সৈয়দপুর, নীলফামারী সৈয়দপুরে সেটা সাজিদপুর হয়ে থাকবে। আমার আরেকটা মানে ভ্রমণের আরেকটা মূল উদ্দেশ্য অবশ্যই মানুষ দেখা। আপনার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে বই আর পাহাড়। এই চলার পথ জুড়ে কোন কোন বই আসলে আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছে? অনেকগুলো বইয়ের নাম বলতে হবে সেক্ষেত্রে। সবার আগে আমি বলবো নবনীতা দেবসেনের হে পূর্ণতম চরণের কাছে, আমরা হিমালয় ভ্রমণ নিয়ে বা কেদারনাথ বদ্রীনাথ নিয়ে লেখা, অসম্ভব প্রিয়। সুনীলের ছবির দেশে, কবিতার দেশে। সৈয়দ মুস্তাফা আলী নাম বলতে হবে, দেশে বিদেশে। আর একই সাথে আমি সমসাময়িক লেখকের মধ্যে পরিমল ভট্টাচার্য আমার অসম্ভব প্রিয় একজন লেখক, ওনার সাংগ্রিলার খোঁজের কথা বলবো, অথবা ডোডো পাখিদের গান। তো এরকম অসংখ্য বই আছে যেগুলো আসলে আমাকে অনেকভাবেই প্রভাবিত করেছে। বা শুধু যে আসলে ভ্রমণ কেন, আমি যদি কয়েকটা বই আছে যেগুলো আমাকে অসম্ভবভাবে নাড়া দিয়েছে, ফিরে ফিরে আসি সঞ্জীব চট্টোপাধ্যায়ের, অথবা আমি যদি বলি নিঃসঙ্গতার 100 বছর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, বা দর্শনও আমার খুব পছন্দের বলবো আমার সাবজেক্ট, ইউস্টান গার্ডারের আমি বুঝতে করি সফির জগৎ, যেটা যে ছাবিব অনুবাদ করেছেন। এই বইগুলো আমাকে অসম্ভব আমি বলবো ঋদ্ধ করেছে। এই যে পাহাড় জয় করবেন, মানে এই ইচ্ছেটা আসলে কোন বয়সে জাগলো এবং কেন জাগলো? জীবনের প্রথম 20 বছর কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করিনি আমি। আচ্ছা। একদমই নয়, সেই সুযোগটা কখনো হয়ে ওঠেনি। কিন্তু
প্রথম যখন আমি পাহাড়ের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় সেটা আমার 20 বছর বয়স, তখন আমি মেডিকেল দ্বিতীয় বর্ষে পড়ি, সেটা 2010 সালে, এবং তখন 20-এ পা দিচ্ছি। ওই সময়ই হচ্ছে আমি প্রথম সামনাসামনি পাহাড় দেখলাম। এবং এই যে এতদিন ক্যালেন্ডারের পাতায় ছবি দেখছিলাম কিংবা বইয়ের পাতায় যে জগৎটাকে আমি কল্পনা করছিলাম, যে ভূখণ্ডটাকে, সেটা পাহাড় দেখেছি আমি। যেহেতু চট্টগ্রামের মানুষ, পাহাড় খুব বেশি দূরে নয়, কিন্তু ওই যে পাহাড়ের চড়া আরোহণের আনন্দ, সেটা ওই সময় প্রথমবার পাওয়া হলো। এবং প্রথমবার গিয়ে বুঝে গেলাম যে এই জায়গার সাথে আমার একটা আত্মিক টান আছে এবং এখানে আমাকে বারবার ফিরতে হবে। সেটা আর কখনোই থামেনি। এরপর থেকে আমার যখনই অবকাশ মিলেছে আমি সবার আগে পাহাড়েই ছুটে গেছি। পাহাড়কে কি বিশালতার জন্য বেশি ভালো লাগে না রহস্যে ঘেরা এই কারণে? আমার কাছে মনে হয় যে বিশালতার জন্য, কারণ আমার ওই অনুভূতিটুকু হয় যে এরকম বিশাল ভূখণ্ডের কাছে মানব সন্তান হিসেবে আমরা কত ক্ষুদ্র। ওই আমার সেই ইগোটা, অহমিকাটা, ওটা নাই হয়ে যায় যদি কেউ আসলে ওই রকম মন নিয়ে সমর্পিত হতে জানে পাহাড়ের কাছে। যে ইনিশিয়ালি যখন আমি যেতাম তখনও কিন্তু আমার ওই যে জয় ব্যাপারটা কাজ করতো। কিশোর ছিলাম, কিশোর ইগো তৃপ্ত করার একটা ব্যাপার ছিল। কিন্তু ধীরে ধীরে যখন জানছি, পাহাড়কে আরেকটু বুঝতে শিখেছি, তখন ওই আস্ফালনটুকু একদমই নেই হয়ে গেছে। পাহাড়ের কাছে আত্মসমর্পণটুকু বেশি। বই আমাকে বলবো অনেকাংশেই হেল্প করেছে। যেমন নবনীতা দেবসেন, আমি যদি হে পূর্ণতম চরণের কাছে একটা লাইন আমার অসম্ভব প্রিয়। তিনি বলেছেন যে হিমালয়কে দেখা যায় না, হিমালয় দেখা দেন। আচ্ছা, সেই সমর্পণটুকু আসলে থাকতে হবে সেই দেখাটুকু পাওয়ার জন্য। পাহাড় তো নিরেট, কঠিন। সেই পাহাড়ের সাথে আসলে কখনো কথা বলা হয়েছে, কিংবা কখনো পাহাড় কি আপনার সাথে কথা বলেছে? পাহাড়ে কিন্তু নিজের সাথে সময়টা অনেক বেশি পাওয়া যায়। এই সময়টুকু যেটা নাগরিক জীবনে হয়তো অনেকাংশে আমরা এত চারপাশ দিয়ে ঘেরা থাকি, ব্যস্ত থাকি, সেটা হয়ে ওঠে না। পাহাড়ে গেলে সেই সুযোগটুকু হয়। কিন্তু এই যে প্রথম যাত্রাটা আসলে কবে শুরু হলো এবং তখন বাধা এসেছিল কিনা? আচ্ছা, প্রথম যাত্রা ওই যে বলছিলাম দেশের পাহাড় দিয়ে আমার যাত্রা শুরু, সেটা 2010 সাল, আমাদের পার্বত্য চট্টগ্রাম। সেটা আমাদের সবার পাহাড়ের পায়েখড়ির জায়গা। হিমালয় যাত্রা যেবার হলো 2014 সালে, সেইবার বলবো যে তখন প্রথমবার এরকম বিশাল ভূখণ্ড দেখার আনন্দটুকু অনেক বেশি ছিল। তো ভয় তো থাকে, কিন্তু ভয়ের চেয়ে তো কৌতূহলের শক্তি অনেক বেশি। সেটা মনে হয় আমাকে একটু টেনে নিয়ে গেছে। কিন্তু প্রথমবারে আমি বলবো খারাপ আবহাওয়ায় পড়েছি। এইখানে তো প্রকৃতিতে আসলে শেষ কথাটা বলে। হুদহুদ নামে ওই সময় একটা বড় ঘূর্ণিঝড় হয়েছিল। সবাই খুব চিন্তা করছিল যে আমরা আসলে ঠিকঠাক আছি কিনা। আর এছাড়া বলবো পাহাড়ে ছোটোখাটো দুর্ঘটনায় তো পড়েছি। 2019 সালে রামজাক বলে, ভারতের হিমাচল প্রদেশের রামজাক বলে একটা 6300 মিটার একটা মাউন্টেন আছে। সেটা আমি মনে হয় আমরা 20 ফুটের মানে একটা 20 ফুট দূরত্বে ছিলাম একটা তুষার ধস থেকে। একদম এটা ছিল একদম নবজীবন পাওয়ার মতো, হ্যাঁ, লাভের মতো একটা, মানে ওইটা স্কিপ করে যাওয়াটা, ওটার কোর্সে যদি আমরা পড়ে যেতাম, আমরা 5 জন ছিলাম, সেটাই আমাদের শেষ দিন হতে পারতো। আচ্ছা, এই যে অ্যাডভেঞ্চারময় জীবন, নিশ্চয়ই যখন সব কিছু গুছিয়ে নেন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য, বুক পকেটে ভ্রমণ বিষয়ক কি উক্তিটা থাকে, পছন্দের উক্তি? এইটা আমি বলবো, দ্য হার্ডেস্ট মাউন্টেন টু ক্লাইম্ব ইজ দ্য ওয়ান উইদিন মি। এইটা আমার সবসময়। আরেকটা পাহাড় নিয়ে আমার খুব প্রিয় একটা উক্তি আছে যে আই লাইক দ্য মাউন্টেন্স বিকজ দে মেক মি ফিল স্মল। এই দুটো উক্তি বলবো আমাকে পার্সোনালি খুবই হেল্প করে। যখন আমি ওই স্বপ্নটাকে ছুলাম যেখানে আমার পৌঁছানোর কথা, ওই মুহূর্তের আবেগগুলো একটু জানতে চাই। এটা আসলে এই জায়গায় হচ্ছে শব্দ কম পড়ে যাবে এবং কারণ পৃথিবীর মানে যারাই পর্বতারোহণ করে তাদের সবারই একটু স্বপ্ন থাকে উঁচু পর্বত থেকে বাকি দুনিয়াটা দেখার। আর এভারেস্ট হলে তো একদমই কথাই নেই, এটা একদম পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। খুব কম মানুষের হয়তো সুযোগ হয় এখান থেকে দাঁড়িয়ে বাকি দুনিয়াটুকু দেখার, চোখ মেলে দেখার। তো এই বলবো এই আনন্দটুকু কাজ করে। এবং আবার ওটাও মাথায় থাকে যে ঠিকঠাক নামতেও হবে। এই গল্পটুকু আমার খুব কাছের মানুষজন, ওদের সাথে ভাগাভাগি করে নেয় এই আনন্দটুকু। সেটাও মানে এটা আমার সবসময় এটা মনে হয় টু ওয়ে একটা জার্নি। গেলাম আবার ঠিকঠাকভাবে ফিরে আসাটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ ওই হিম শীতল বাতাসের রাজ্যে আমি মরতে চাই না। মানে বিশাল পাহাড়ের গল্প আসলে এত স্বল্প সময়ে শেষ করা যাবে না। জানার অনেক আগ্রহ ছিল কিন্তু সময় শেষ। তবে যেতে যেতে একটি প্রশ্ন করতে চাই, উত্তরটাও জানতে চাই। সেটা হচ্ছে, পাহাড়ের নিঃসঙ্গতা বেশি প্রিয় নাকি এই মুহূর্তে বইমেলার মুখরতাটা আসলে বেশি প্রিয়? এইটা মানে কূটনৈতিক আনসার দিব না, পাহাড়ের নিঃসঙ্গতা আমার বেশি প্রিয়।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাবর আলীর সাথে। বাবর আলী একজন মানুষ যিনি পায়ে হেঁটে 64টি জেলা ঘুরেছেন, যিনি সাইকেলের সাওয়ারি হয়েছেন এবং বলতে হবে সবশেষে যেটি তিনি এভারেস্ট ও লোৎসের শিখরে উঠেছেন। তার সাথে কথা হচ্ছিল। তবে আফসোস এটাই যে আমরা আরও বেশি সময় কথা বলতে পারলাম না, আমাদের আয়োজন শেষ করতে হবে। বিদায় নিচ্ছি। তবে বিদায় নিতে নিতে সূচনা যে কথাটি বলে, আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে বাবর আলীর মতো যারা তাদের এমনি করে বইয়ের পাহাড় আরও উঁচু হোক এবং সেই উচ্চ শিখরে যেন আমরা পৌঁছতে পারি, সেই প্রত্যাশা রেখে, পৃষ্ঠার সাথে যুক্ত থাকার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা থাকবেন আমাদের সাথে।